মোটামুটি জঙ্গলের ভাগ্য কিন্তু এখনো পর্যন্ত খুব একটা খারাপ নয়। আমি মোটামুটি জঙ্গলে এলে আমার সাথে কিছু না কিছু একটা ঘটে এবং আমি জঙ্গলে আসলে কিছু না কিছু দেখতে পাই। হ্যাঁ আছে, দাঁড়াও এক সেকেন্ড। আমার এবারে সিরিজ জুড়ে ছিল জঙ্গল। জঙ্গল মানেই আলাদা একটা অনুভূতি, আর সেই জঙ্গল যদি হয় জলদাপাড়া ন্যাশনাল পার্কে। এবার আমরা ঢুকবো ভেতরে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই তো কদিন আগে জলদাপাড়া দেখালেন, গন্ডারের তারা, তাহলে আবার জলদাপাড়া? আসলে সেটা ছিল শালকুমার গেট। আমরা হাতি সাফারি করেছিলাম, আর এবার আমরা যাব জিপসিতে করে। এটা হলো মাদারিহাট গেট, যেখান থেকে মূলত টুরিস্টরা জলদাপাড়া সাফারি করে থাকে। মানে ইন্ডিয়া থেকে ভুটানে পালিয়ে এসেছি, এই মনস্ট্রিতে এখন থাকবো কিছুদিন, লুকিয়ে থাকবো। এই মনস্ট্রিতে ফ্রিতে আছে, এই জনপ্রিয়তার চাপ নিতে পারছি না, লুকিয়ে থাকবো। খাওয়া দাওয়া পাচ্ছেন নাকি দাদা আপনি? এখানে মোটামুটি কথা হয়ে গেছে, মাছের ঝোলটার ব্যবস্থা করে দেবে বলেছে। মানে এনারা তো খান না, আমার জন্য পিছনে ব্যবস্থা হয়েছে। জঙ্গলে যাওয়ার আগে আপনাদের নিয়ে যাব ভুটান ফুনসালিংয়ে, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো জল ভরা তালশাঁস। ভুটানে দাঁড়িয়ে কলকাতার বাঙালির অন্যতম প্রিয় জল ভরা তালশাঁস খাচ্ছি ভুটানে দাঁড়িয়ে। এটা কিন্তু ইউনিক ব্যাপার। জাস্ট ফিচারটা দেখুন, আমার পাশটা দেখুন কি অসাধারণ লাগছে, হালকা হালকা ঠান্ডা। তো চলুন এক সন্ধে মাখা বিকেলে জলদাপাড়া জাতীয় উদ্যানে। গুড মর্নিং ফ্রম চিলাপাতা। আমি রয়েছি চিলাপাতা ডেনে। আমরা এখন যাচ্ছি ভুটান, সেই অর্থে তো অবশ্যই ভুটান, কারণ ফুনসালিং যাবো। আর ফুনসালিং যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে সবাই রেডি। স্যার একটু দেরি হয়ে গেছে, কিন্তু টাইম ছিল 7:30টার মধ্যে বেরোনো, এখন 8টা বেজে গেছে। আমি সবার আগে রেডি হয়েছি, আমি সবার আগে ব্রেকফাস্টটা করেছি, তাই তো? আমাকে এটা কেউ বলতে পারবে না, আমি সব সময় আগে হয়ে যাই। আচ্ছা ও এখানে, আচ্ছা ভুটানে এখন কি নিয়ম আছে ফুনসালিং ঢুকতে গেলে? এখন ভুটানে ঢুকতে গেলে একটা কিউআর কোড বানাতে হয়। আচ্ছা, মানে ধরে নিন আমার গাড়িতে আমরা যদি 5 জন থাকি, আমি নিয়ে, তো 5 জনের মিলে একটা কিউআর কোড হয়। কিউআর কোডটা বানাতে হয়। আচ্ছা, ওটা তার মানে ঢোকার সময় দেখাতে হবে শুধু? তাহলে কিছু করতে হবে না? ওই স্ক্যানারটা আমি দেখিয়ে দেবো পুলিশকে। এই কিউআর কোডটা কি মানে তাহলে কি এমনি যে কেউ এমনি নিজেরা বানিয়ে নিতে পারে? না, সবাই এটা জানে না, ড্রাইভাররাই শুধু এটা করে দাও তোমরা এখানে এলে? সব ড্রাইভার করে দাও। আচ্ছা আচ্ছা, গুড। চিলাপাতা ডেনে আমি রয়েছি, যেমনটা বলছিলাম। চিলাপাতা ডেনের ভিডিও যারা দেখেননি, এর আগের এপিসোডে আমি সেই ভিডিওটা দেখিয়েছি যে এই যে চিলাপাতা ফরেস্টের মধ্যে এখানে যে থাকার ব্যবস্থা, এখানে পুরো টেন্ট রয়েছে। সেই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, আমার এর আগের এপিসোডটা রয়েছে, আমি এপিসোডের ডেসক্রিপশনে লিঙ্কও দিলাম, সেটা আপনি দেখতে পারেন। যদি আপনারা চিলাপাতার জঙ্গলে আসেন, জলদাপাড়ার সামনেই রয়েছে চিলাপাতা, এবং এর আশেপাশে সাইট সিনগুলো যদি করতে চান, এর আগের ভিডিওটা আপনি দেখে নেবেন কোথায় থাকবেন, এখানে স্টেইংয়ের যে ব্যবস্থা রয়েছে। মিস্টার সুনীল দা দেখুন, কলকাতা থেকে একজন নেপালিকে নিয়ে এসেছি। গুড মর্নিং। আসুন, আমরা চিলাপাতায় এখন ভুটানের দিকে যাচ্ছি। এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর। এলিফ্যান্ট ওই জঙ্গল থেকে এসে এদিক থেকে এই রাস্তা ক্রস করে এদিকে চলে যায়। আপনি কালকে জানেন যে কালকে কত রাত অবধি পটকা ফাটানো হয়েছে? শুধুমাত্র হাতি এসছিল এখানে, হাতি এসছিল। আমি যেটা শুনলাম যে হাতিগুলো ওই যে জঙ্গলের গা দিয়ে গেছে, ঠিক আছে, এদিক দিয়ে যায়নি, জঙ্গলের গা দিয়ে ওই গ্রামের দিকে চলে গেছে হাতিগুলো। এটা ঠিক, কালকে যেমন একটা বিপদে পড়ে গেছিলাম গন্ডারের তাড়া করা। হ্যাঁ, সেটাও কিন্তু ঠিকই। এটা যেটা বলেছে সুনীলদা, যেটা বলছে, আপনারা কিন্তু এটাও দেখতে পাবেন যে গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে জলদাপাড়াতে গিয়ে গন্ডার তাড়া খেয়েছি, শুধু না হাতির পিঠ থেকে আমরা পরে পর্যন্ত যাচ্ছিলাম। সো আজকে আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করছি আমাদের সফর। বাট বাইরেটা একবার দেখুন কি অবস্থা, পুরো ফগি। এন্ট্রি ফি মানে কত করে নিয়েছে? 280 টাকা। এরপর আলাদা করে জিপসি খরচ আছে, জিপসি এবং গাইডের খরচ দিতে হবে। আরেকটা এন্ট্রি আছে, এন্ট্রির জন্য দিতে হবে। সোমেন আজকে আবার নতুন করে ভোটার কার্ড বানাচ্ছে, সচিত্র পরিচয়পত্র বানাচ্ছে। আরে বাহ, আজকে এই লাগছে তো সোমেনকে। এই যদি বৌদি দেখতে পায় যে এত সুন্দর লাগছে আমার বরকে, হ্যাঁ বলে আমাকেই আবার বিয়ে করো, তাই তো? একবারই বেলতলায়, ঠিক আছে। আমাদের গাড়ি যখন ছাড়লো তখনও আকাশে সূর্যের দেখা নেই, তাই একটা নীল আভা কাজ করছে জঙ্গলের মধ্যে। চিলাপাতা চিড়ে এগিয়ে চললো আমাদের গাড়ি, সঙ্গে আমরা 3 বন্ধু আর একটা নস্টালজিয়া।
আমরা 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 চশমাটা খুলবো, অন্ধদের বদল লাগছে পুরো অন্ধকারের মধ্যে। বুঝেছ, আমরা মনে হয় ফার্স্ট টাইম একসাথে গিয়েছিলাম পেলিং, আমরা এই 3 বন্ধু অনেক দিন পর। নির্মাল্য 2005 ছিল না? 2004, 2005-এ গ্যাংটক, তারপর 2011-তে আমরা নর্থ সিকিম গেছিলাম 3 বন্ধু, তারপর দীর্ঘ ব্রেক, এটা মানে অনেক বছর পর যাচ্ছি না আমরা একসাথে। 2011 পর 2024। তখন কুনাল ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। 2011-তে লাস্ট গেছিলাম। হ্যাঁ 11তে আমরা গেলাম না, ওই নর্থ সিকিম গুরুদম্বার লেক গেলাম। ওটাই লাস্ট 3 জন একসাথে। হ্যাঁ ও মাই গড। তারপর আলাদা গেছি, আমি তুই গেছি। হ্যাঁ মানে একসাথে যাইনি। এই যে আমাদের তাপস মোটামুটি জোরে গাড়ি ছুটিয়ে চিলাপাতার জঙ্গল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাপস, চিলাপাতার জঙ্গলে কখনো মুখোমুখি হয়েছে হাতির? অনেকবার। অনেকবার। আর অন্য কোনো প্রাণী? হ্যাঁ, লেপার্ড পেয়েছি, আচ্ছা, সাম্বার, হরিণ, তারপরে বাইসন। মানে পেয়েছে বলতে রাস্তার মাঝখানে? পাস করে গেছে নাকি? হ্যাঁ, না না সামনে থেকে পাস করে চলে গেছে? না না, আমি আমার চোখে যদি সাইডেও যদি থাকে হ্যাঁ, আমার চোখে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও মানে সামনাসামনি হয়নি তো কখনো? যে না, দাঁড়িয়ে হয়েছে গেল সামনে, অনেকবার সেরকম হয়েছে? অনেকবার হয়েছে। এই রাস্তাটাতে মানে এত জোরে। কিছুদিন আগে তো রাত্রেবেলা হাতি আটকে দিয়েছিল আমার গাড়িটা। আচ্ছা, এত জোরে যে গাড়ি যায় এখান থেকে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে না? থাকে, অ্যাক্সিডেন্ট হয়? হয়, মানে খুব বেশি না, মানে হঠাৎ মানে ধরে নিন যে হঠাৎ একবার মানে ওই ড্রিঙ্ক করে যারা গাড়ি চালায় রাত্রেবেলা করে, ওই তখনই অ্যাক্সিডেন্টটা। আচ্ছা, এখানে স্পিড লিমিট আছে? না, স্পিড লিমিট বলতে আছে আছে না? 40, হ্যাঁ। 40 মানে থাকাটাই স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ গাড়ি সেটা মেনটেন করে না। যেহেতু আমাদের মানে আজকে ভুটানটা, তারপরে এদিকে টোটো ভাড়া কভার করতে হবে আমাদের কাছে, আবার 3টার সময় আপনাদের সাফারি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি একটু ফার্স্ট যাচ্ছ। আচ্ছা, নির্মল তাপস যেটা বলছিল, এই যে ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়ছে, সেহেতু নাকি রাতের বেলা তাপস বলছিল যে এইখানে এই রাস্তার দুপাশে বাইসন বা অন্যান্য প্রাণীরা চলে আসে, হরিণরা চলে আসে, তাই না? হ্যাঁ, সাম্বার হরিণ। সাম্বার হরিণ চলে আসে। তুমি বলছো কারণ ঠান্ডাটা বেশি থাকে বলে ভেতরে? আচ্ছা, সেটা রাস্তার লেপার্ডও দেখতে পাওয়া যায়। লেপার্ডও দেখতে পাই। এমনি তো শীতকালে মনে হয় গাড়ি কম চলে না রাস্তায়? হ্যাঁ, কম চলে। আচ্ছা, এবার হঠাৎ করে ওয়েদারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেল, হালকা একটা রোদ উঠেছে। সো এটা আমাদের একটা ডিসিশন ছিল যে একটু দেরি করে বেরোনো। আমাকে অনেকে বলছে কুণাল কিছু তারা দিচ্ছে না। অ্যাকচুয়ালি আমি নিজেকে বড়াই করে বলি না, নিজের ছোটো ছোটো এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলুন। দেখুন হঠাৎ করে জঙ্গলটা যেই ক্যামেরা ঘোরাবো চেঞ্জ, দেখুন যেহেতু ফগি ওয়েদার ছিল, দ্যাটস ওয়াই একটু দেরি করে বেরোনোটাই বেটার। রোদটা না উঠলে আমরা ফুনসেলিং দেখতে পেতাম না। তো যদি ওয়েদার একটু বেটার থাকে তাপস, তাহলে আমরা কিন্তু ফুনসেলিং বেরিয়ে যেতে পারি আগে, ঠিক আছে? এটা হলো সেই নস্টালজিক জয়গাঁও। আমি সত্যি কথা বলতে নির্মাল্যর সাথে প্রথমবার এসেছিলাম, এবং সম্ভবত তিলোত্তমা মজুমদারের একটা লেখা পড়েছিলাম সেই সময়, এই জয়গাঁও ভুটানকে লেখা, মানে ভুটান এবং জয়গাঁওকে নিয়ে লেখা। এটা হচ্ছে ইন্ডিয়া, আমি দেখাচ্ছি, এই হচ্ছে ইন্ডিয়া, আর তারপরে সামনে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভুটান। যারা জয়গাঁও আসেননি তারা তো তার কাছে দারুণ লাগবে, কারণ দেখুন এই যে ইন্ডিয়াতে অনেক দোকানপাট, গাড়ি ঘোড়া, রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতাটা নয় কিন্তু, বাট আমরা কিছুক্ষণের মধ্যে ভুটান ঢুকে যাব। এটা হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের বর্ডার, এটা টাইপ অফ ইন্টারন্যাশনাল বর্ডার। আমরা এবার এন্ট্রি নিচ্ছি, এই দিস ইজ ইন্ডিয়া পেছনে ফেলছি, আর এই আমরা ঢুকছি ভুটানে। টোটালটাই দেখুন সঙ্গে সঙ্গে বদলে যাবে দুটো দেশ। দেখুন আমরা এই মুহূর্তে অন্য একটা দেশে চলে এসেছি। দিস ইজ ভুটান। ওয়াও, আমার ফুনসেলিং খুব পছন্দের জায়গা, অনেকেই অনেক সময় বলে, বাট ফুনসেলিং ইজ রিয়েলি অসাধারণ একটা জায়গা। এখানে দেখুন এই যে কিউআরটা আপনারা অনলাইনে জেনারেট করতে পারেন। সো এখান থেকে কিউআর পুলিশ তারা চেক করে নেন। সো দিস ইজ দ্য কিউআর, যেখানে আপনারা যদি ইন্টারন্যাশনাল বর্ডার যখন ক্রস করছেন তার জন্য অনলাইনে অ্যাপ্লাই করলে ভুটানে আসার জন্য এটা সুবিধা হয়। আমাদের জয়গাঁওতে যখন ক্রস করে ভেতরে এলাম, ফুনসেলিংয়ে ঢোকার সাথে সাথে একটা মিস্টেক হয়ে গেছিলো। ও যেটা করেছিল সেখানে নির্মাল্যর মুখে ওর ছবি, মানে যেহেতু অনলাইনে করেছে ওর ছবি উঠে গেছে, সো দ্যাটস ওয়াই আমাদের আবার করতে হলো।
ভুটানে যেটা ব্যাপার হচ্ছে, আপনি যখন ভুটানে এন্ট্রি নিয়ে নিলেন একবার, তারপর কিন্তু গাড়ি যেখানে সেখানে দাঁড় করাতে পারবেন না। মানে আমি আমার দেশকে ছোটো করছি না, বাট স্টিল ডিসিপ্লিন এখানে অনেক বেশি ডিসিপ্লিন। আপনি যেখানে সেখানে গাড়ি দাঁড় করাতে পারেন না। এই দেখুন রাস্তা ভুটানের। আমি যেমনটা বলেছিলাম, ইন্ডিয়া ক্রস করলে আপনি টোটালি একটা অন্য দেশ। দেখুন প্রকৃতি এক, পাহাড়ও এক, বাট মনে হচ্ছে আপনি সত্যিই কোনো একটা সেই ফরেন কান্ট্রিতে এসছেন, যেটা আপনার দেশের থেকে কত আলাদা সুন্দর বানানো যায় দেখুন একটা দেশকে। সো আমাদের আবার নতুন করে বানাতে হলো এবং তারপর আমরা যাচ্ছি। কিন্তু আমাদের যেহেতু আগের গাড়িটা ওদের হয়ে গেছিলো, ওদের দাঁড়ানোর ক্ষেত্রে সমস্যা হয়েছে। আই থিঙ্ক ওই সামনে ওরা দাঁড়িয়ে রয়েছে, সৌমেনকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমরা ওখানে একটুখানি পেট্রোল পাম্পে দাঁড়াবো, দেন আমাদের গাড়িটা ফুয়েল নিয়ে নেবে। আমি একটুখানি বাইরে থেকে আপনাদেরকে ভুটানকে দেখাবো। ভুটানের ঢোকার পরই আমাকে যে কতগুলো নিয়ম সম্পর্কে ও বলছিল, সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু জিনিস আছে রেস্ট্রিক্টেড, সেগুলোকে মেনটেন করতে হয়। যেমন গাড়ির হর্ন খুব একটা ইউজ করা যায় না, এখানে হর্ন দেওয়া যায় না। পাহাড়ে এটা জেনারেলি আমার দেশেও রয়েছে, ভুটানে তো বিশেষ করে আপনি হর্ন বেশি ইউজ করতে পারবেন না। প্লাস এখানে ডিসিপ্লিন, আপনি স্মোক তো করতেই পারবেন না, টোটালটাই নো স্মোকিং জোন। তো এখানে স্মোক করা যায় না। আর এখানে একটা ব্যাপার আছে, গাড়ি ওভারটেকিংয়ের ক্ষেত্রে অনেক রুলস আছে। মানে আপনি পুলিশের সামনে যদি ওভারটেক করেন তাহলে কিন্তু আপনি ফাইন হয়ে যাবে আপনাকে। এমনি রাস্তায় করছেন ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে ওপরে যাচ্ছি। ভুটানে যারা আসছেন ফুনসেলিংয়ে, নতুন এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। ফুনসেলিং আরও বেশি উন্নত। এখানে যে সামনে একটা মনাস্ট্রি রয়েছে, ওই মনাস্ট্রিটার নাম কী গো? কি গুম্ফা? গুম্ফা মানে তো মনাস্ট্রি, মানে গুম্ফাই একটা, মানে আমি নামটা জানি না, নামটা গিয়ে দেখবো। তো ওই গুম্ফা অবধি আপনার এন্ট্রি রয়েছে। মানে আপনি যদি থিম্পু যান, এ দেখুন এখানে মেনশন রয়েছে থিম্পু, মানে ভুটানের ক্যাপিটাল, 150 কিলোমিটার। তো ওই থিম্পু যেতে গেলে কিন্তু আপনাকে আলাদা করে পারমিশন করাতে হয়, পাসপোর্ট লাগে না ভুটানের ক্ষেত্রে, আপনাকে পারমিশন করাতে হয়। ওটার জন্য ওটাকে পে করতে হয়, ওটার জন্য পে করতে কত টাকা? ওটা আমি সেটা জানি না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সেটা ও জানে না। না, যদি আমি থিম্পু যেতে তাহলে আমাকে পে করতে হবে ভুটান গভর্নমেন্টকে। হ্যাঁ, পারমিশন তো করতেই, মানে পেও করতে হবে। 1000 টাকা করে, মানে 1200 টাকা। আচ্ছা, মানে আমি যদি ভুটানে একটা ব্যাপার বলে রাখি, এটা নির্মাল্য যেটা বলছে, পৃথিবীর মধ্যে অন্যতম ধনী কান্ট্রি না হয়েও ভুটানে আসা মানে আপনার প্রচুর কস্ট। কারণ ভুটানে আপনাকে পার ডে গভর্নমেন্টকে পে করতে হয়। আপনি অ্যাজ এ ট্যুরিস্ট আসছেন, উল্টে আপনাকে পে করতে হবে এখানে। ভুটানের ইকোনমি যদি ট্যুরিজমের উপর ডিপেন্ড করে, কিন্তু এত সুন্দর দেশ, ট্যুরিস্ট এখানে আসেন এবং পার ডে হিসেবে পে করতে, যেমনটা নির্মাল্য বলছে 1200 টাকা। আমি আই এম নট শিওর যে এটাই রেট কিনা, বাট এরকমই কিছু একটা হবে। সো মনাস্ট্রির পৌঁছবো, সেখান থেকে দেখাবো তোরসা। আর এই তোরসার একটা অদ্ভুত জিনিস, এই তোরসা ভুটান থেকেই অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং ভুটান থেকে যখন সে বয়ে আসছে তার নাম আমো, এবং পরবর্তীকালে যখন ইন্ডিয়াতে প্রবেশ করছে নাম হয়ে যাচ্ছে তোরসা। You told me more than once to show you my intention. My brain gets blocked at times, but now somehow I'll give you my attention. You've got to know that I ain't a person who understands all the clockwork of our romance. You make me feel so alive. Shomen, Always there in 30 rupees, 240. but I just don't know. টিকিট বুথ, এখানে আমাদের টাকা দিতে হবে, সেটা হচ্ছে 30 রুপিস করে আমাদের পে করতে হবে এখানে ভেতরে। 240 টাকা পে। তো এখানে এটা কি ভুটানি কাঁঠাল না ইন্ডিয়ান কাঁঠাল? আচ্ছা, ভুটানি কাঁঠালের কি স্বাদ আলাদা হয় তন্ময়দা? ভুটানি ফোন এসছে, বলছি ভুটানি কাঁঠালের কি স্বাদ আলাদা হয়? আমি একটা কথা বললো যে আমরা কোন জিনিসটা নিয়ে যাব, বললো সমস্ত জিনিসই কিছু না, 2, 3, 4 করে আছে, একমাত্র আমাদের বউটাই একটা করে আছে। এটা বলেছে বউ নিয়ে যায় একটা করে। সবাই মিলে একসঙ্গে বেরোলে এটাই মজা, নানা রকমের হাসি ঠাট্টা। এই করতে করতে মনাস্ট্রির ভেতরে পৌঁছে গেলাম। আর পৌঁছে যাওয়ার পর যেটা আপনাদের বলছিলাম, ভুটান থেকে দেখা যায় গোটা ইন্ডিয়া, আর ওই দূরে দেখুন তোরসা বয়ে যাচ্ছে। এই নস্টালজিয়া আমার হয়েছিল আজ থেকে প্রায় 15-16 বছর আগে। আবারও এই অভিজ্ঞতা, দারুণ একটা ফিলিংস। এখানে বসে অনেকটা সময় কেটে যায়।
ও আপনাদের কথা দিয়েছিলাম ওপরে গিয়ে মনাস্ট্রির নামটা বলবো। এই মনাস্ট্রির নাম হলো কারবান্দি মনাস্ট্রি। আগে শুনিনি, বিশ্বাস করুন। যাও, কিছুক্ষণ সময় কাটানোর পর সেখান থেকে নেমে এবার তোরসার কাছাকাছি যাব। তোরসাকে একদম কাছ থেকে আপনাদের দেখাবো। এমনিতেই পাহাড় সুন্দর, তার ওপর যদি কেউ এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে সেটা দেখার পর মনটা সত্যি ভালো হয়ে যায়, কি বলুন? গাড়ি নেমে এসেছে অনেকটা নিচে। এবার আমরা তোরসার পারে। গাড়ি এগিয়ে চলেছে হ্যাঙ্গিং ব্রিজের দিকে। মাঝে যেতে যেতেই হঠাৎ চোখে পড়ল ভুটানের পেট্রোল পাম্প। কি বিশাল লাইন দেখুন। কারণ 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে ভুটানের পেট্রোল পাম্প। যেহেতু ভুটানে পেট্রোলের দাম কম, ডিজেলের দাম কম, লাইন দেখুন, জাস্ট লোকে লাইন দিয়ে দিয়েছে কম পয়সায়। এটা লাইন, এটা হলো, এটা তো লোড করবে গাড়ি। ও আচ্ছা, কত 60 এখন? 60 60 টাকা। আর পেট্রোলের দাম কম। কত? পেট্রোলের দাম হলো 58 টাকা পেট্রোল। বেসিক্যালি এটা ভুটানের পার্ট। আমি যতদূর জানি যে এই যে জায়গাটা, মানে এই যে নদীটা, এই নদীটাকে অ্যাকচুয়ালি ভুটানে বলা হয় আমো। মানে ভুটানে কিন্তু এটাকে তোরসা বলা হয় না, ভুটানে এটার নাম আমো। আর ইন্ডিয়াতে যখনই প্রবেশ করে যাচ্ছে তখন তার নাম হয়ে যায় তোরসা। এই ব্রিজটা, আর এখানে এটা পিছনে পাহাড়গুলো, বেশ সুন্দর পরিবেশ। ওটা হ্যাঙ্গিং ব্রিজ, ওকে, দিস ইজ দ্য হ্যাঙ্গিং ব্রিজ। আমি ভুলছিলাম, ওখানে চলুন। আচ্ছা, এইটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ওকে, ফাইন। আমি একটু এগোই। আমার একটুখানি চাপ হয়, মানে আমার একটুখানি হাই অল্টিটিউডের সিকনেস আছে, ফাটিগো আছে। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এইটা আমার জিনিসপত্র না পকেট থেকে না পড়ে যায়, আমি তো ভয় পাচ্ছি। কারণ যদি পড়ে যায় একবার, কিন্তু ওটা কিন্তু গন হয়ে যাবে, আর পাওয়া যাবে না। এখানে যেটা প্রবলেম হবে, যদি কিছু হাত থেকে পড়ে যায় সেটা কিন্তু গন হয়ে যাবে। আমাকে একটু নিচের দিকে তাকালে আমার একটা প্রবলেম আছে। আমারও তাই, সিরিয়াসলি হয়, মানে এইটুই হয়, ফাটিগো আছে, হাঁটাইগো নেই কিন্তু একটু মানে ওই হাই অল্টিটিউড একটা ফোবিয়া টাইপের আছে, আমারও আছে। দেখা যাচ্ছে ওরা খুব কুললি আগে চলে গেছে, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে। বিকজ আমি সিরিয়াসলি বলছি, এটা আমি মিথ্যা কথা বলবো না, কারণ আমার ওপর থেকে নিচে সমস্যা হয়। এটা আমি সবসময় দেখেছি, যেন প্যারাগ্লাইডিং আমি করতে পারিনি কখনো, মানে আমার প্রচণ্ড ভয় লাগে। এই ব্রিজটা আশা করি পড়লে আমি মরবো না, কারণ এই দেখুন ক্যামেরা ঘুরে গেছে। এই ব্রিজটা আশা করি আমি পড়লে মরবো না, কারণ নিচে জল আছে, হাত পা ভাঙতে পারে, কিন্তু স্মার্টলি কিন্তু এখানে হেঁটে চলে যাওয়া যায়, কোনো ব্যাপার না। কারণ নিচটা যদি দেখাই, নিচটা দেখুন, এখান থেকে কিন্তু পুরো দারুণ। এই যে নিচটা, নিচে কিন্তু এরকম সুন্দর লোহা দিয়ে করা আছে, ধীরে 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 চলে যাওয়া যায়। ওই দিকে চলে গিয়ে আমি আমার ব্রিজটা দিয়ে হেঁটে চলে আসতে পারবো, তো একটা ট্রাই নিতেই পারি। মাঝখানটায় চলে এসেছি। वाओ, थोड़ा थोड़ा डर डर तो लग रहा है, क्योंकि मुझे ऊपर नीचे देखने में प्रॉब्लम होता है, तो नीचे नहीं देखने का। चलो, অ্যাকচুয়ালি পুরোটাই সাইকোলজিক্যাল গেম, কিছু না, মানে আমি নিজে ভয় পাচ্ছি, কারণ আমি ব্রেন আমাকে ওটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে ওখানে তাকিও না, ওখানে আমি ভয় পাচ্ছি। মানে আমি যদি মনে করি যে নিচে কিছু নেই, মানে যদি ওপর থেকে দেখা যেত না এখানটা যে নিচে কি আছে, তাহলে হয়তো আমার অতটা ভয় লাগতো না। আর আমি না একটা ভয় পাচ্ছি, তার জন্য অন্যতম রিজন আছে, সেটা হচ্ছে আমার কাছে প্রচুর গেজেট আছে। মানে গেজেটগুলোর মধ্যে একটা যদি কিছু পড়ে যায় না, ছোট্ট একটা মেমোরি কার্ডও যদি পড়ে যায় তো গন। কারণ দেখুন এইদিকে নদীটা তোরসা, এই যে নদী, এদিক দিয়ে আসছে নদী, এইখানে একটা ব্রিজটা। বেসিক্যালি ভয়টা আমার ওখানটায়। বলতে বলতে কিন্তু আমি অলমোস্ট চলেই এসেছি, একেবারে শেষ মুহূর্তে, আর একটুখানি বাকি রয়েছে। আমার না, আমি যেটা দেখছি, আমার ভয়টা মূলত লাগছে কিসে, যে আমার কিছু পড়ে না যায়। হ্যাঁ,
ওর থেকে ভয় পাচ্ছি, সেটা পাচ্ছি না কিন্তু বলবো না। বাট এখানে আমার এক বন্ধু, যার কাছ থেকে আমি টেকনোলজিটা বোঝার চেষ্টা করবো, কারণ ওই ব্যাপারগুলো সম্পর্কে প্রচুর নলেজ রাখে, কারণ ও নিজে এটা ওর প্রফেশন। আচ্ছা বিক্রম, আমি জিজ্ঞেস করতে চাইছি এই যে টেনশনটা রাখা হয়েছে এতটা ডিস্টেন্সে, এই টেকনোলজিটা কি অ্যাকচুয়ালি? এই টেকনোলজিটা মানে এই টেনশনটা তো রেখেছে এতটা হ্যাঙ্গিং, মানে শুধু কি মানে জাস্ট এটা এখানেই টেনশন মেম্বার এখানেই আছে, এইখানটা, তাই তো? হ্যাঁ, এটা পুরো প্রেসারে আছে, এখানে আর কিছু মানে এই নাট বল্টগুলো শুধু সব না, এটা শুধু না, তলারটা এটাও টেনশন মেম্বার, এই যে এইটা নিচে এটা আছে, এই মেম্বারটাও সেম। হ্যাঁ, ও দুটোই তার দুটোই। আচ্ছা, এই পুরো সিস্টেমটা নিয়েই একটা টেনশন মেম্বার যে লাগানো হয় এইখান থেকে। বাট এগুলো কি সেফ থাকে? জেনারেলি সেফ? হ্যাঁ হ্যাঁ, সেফ। এদের কোনোভাবে কিছু হবে না যদি না নষ্ট হয়ে যায়? না, নষ্ট হলে ওরা সেটা আগে থেকে রিপেয়ার করে দেবে। কার্তিকদা ফার্স্ট টাইম ভুটানে এসেছি আমার সাথে, তো এখনও ফোন সেলিং দেখেনি, বাট কেমন লাগছে? না, দারুণ হচ্ছে এক্সপিরিয়েন্সটা, প্রথম নিচ্ছি, চোখের সামনে দেখছি, আর এই ঝুলন্ত ব্রিজে হেঁটে আসলাম, দারুণ লাগলো। একটু হালকা হালকা মনের ভিতরে একটা ভয়, হ্যাঁ, আর নিচ থেকে তোরসা নদী বয়ে যাচ্ছে। রাইট। ও, এটার জন্যই অপেক্ষা ছিল। ফাইনালি ওপেন করা হচ্ছে কলকাতার অন্যতম সেরা মিষ্টান্ন জল ভরা তালশাঁস। জল ভরা তালশাঁস সম্পর্কে একটা কথা বলিনি, যখনই কোথাও বেড়াতে যাবেন, যখনই কোনো এমন জায়গায় যাবেন যে দুপুরবেলা খেতে দেরি হবে, পেট খালি রয়েছে, খিদে পাচ্ছে, এই জিনিসটা ক্যারি করবেন, দেখবেন কি লাগে, অমৃতর মতন লাগে। এটা আগে যখন আমরা ট্রেক করতাম তখন আমরা খুব ইউজ করতাম। আচ্ছা, আমাদের ডাক্তারবাবুকে শুরু করছি, তারপর আমাদের মোস্ট সিনিয়র এটাকে একদম কিন্তু সেভাবেই খেতে হবে, মাখনের মতন করে খেতে হবে, ধরে আস্তে করে টান দিতে হবে। ও সোমেনদা, এটা কি আমাদের নারায়ণ? ও হো, গড়িয়ার নারায়ণ বিখ্যাত। কার্তিকদা এখান থেকে নারায়ণের মিষ্টিটা নিয়ে এবার আমার পালা। ফাইনালি নারায়ণের মানে এত বাড়াবাড়ি করার কিছু নেই, স্টিল এটাকে আমরা ফ্যান্টাসাইজ করার চেষ্টা করছি, কারণ ভুটানে দাঁড়িয়ে জানি তো না। সোমেন, একটা মজার জিনিস শোনো, ভুটানে দাঁড়িয়ে কলকাতার বাঙালির অন্যতম প্রিয় জল ভরা তালশাঁস খাচ্ছি ভুটানে দাঁড়িয়ে, এটা কিন্তু ইউনিক ব্যাপার। এটা অনেক ন্যাশনালিস্ট ব্যাপার। জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, শুধু জাতীয়তাবাদ নয়, এর মধ্যে প্রাদেশিকতা আছে, প্রাদেশিকতা আছে এবং প্রাসঙ্গিকতা আছে। অসাধারণ। আহা, মিষ্টি খেতে খেতে নস্টালজিক হয়ে প্রাদেশিকতা, প্রাসঙ্গিকতা সমস্ত কিছুই বুঝলাম। তো চলুন এবার একটুখানি আবার ফোন সেলিং ফিরে গিয়ে আপনাদের এক ভুটানি শহর দেখাই, এক ভুটানি দুপুর দেখাই, এক ভুটানি ভিড় দেখাই। হাতে অনেকটা সময় রয়েছে, কিন্তু টোটোপাড়া যাওয়ার মতো নয়, তাই এখানে সময় কাটিয়ে আমরা যাব জলদাপাড়া। ফোন সেলিং মার্কেটে যখন এসে পৌঁছলাম, এখন বাজে হচ্ছে 11:57, মানে 12টা বাজে। আজকে আমি শুনলাম একটা ফেস্টিভ্যাল চলছে, একটা कोई फेस्टिवल चल रहा है क्या? कोई फेस्टिवल चल रहा है अलग से? क्या फेस्टिवल? क्या नाम है? सिचू। सिचू, अच्छा। यहाँ पे क्या ऐसे दुकान में हर चीज़ें मिलेगा अभी? फिर ये रात को शुरू होता है या सुबह से चलता है? रात को चलते। रात में ज़्यादा लोग आते हैं? 7 days, 1 week। 1 week चलेगा, ओके ओके। ভুটানে এসেছি, অনেকগুলো ফটোগ্রাফার নিয়ে এসেছি, এগুলো ইন্ডিয়ান ফটোগ্রাফার আমার পেছন পেছন চলে এসছে আমাকে দেখে। কি করে বলুন তো, এত চাপ না জনপ্রিয়তা, এত ফটোগ্রাফার আছে, আপনার তো আপনাকে পরে বুঝে নিচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে এত চাপ না, পালিয়ে এসেছি ইন্ডিয়াতে, ভুটান থেকে, মানে ইন্ডিয়া থেকে ভুটানে পালিয়ে এসেছি। এই মনাস্ট্রিতে এখন থাকবো কিছুদিন, লুকিয়ে থাকবো, এই জনপ্রিয়তার চাপ নিতে পারছি না, লুকিয়ে থাকবো। খাওয়া দাওয়া পাচ্ছেন নাকি দাদা আপনি? এখানে মোটামুটি কথা হয়ে গেছে, মাছের ঝোলটার ব্যবস্থা করে দেবে বলেছে, মানে এনারা তো খান না, আমার জন্য পিছনে ব্যবস্থা হয়েছে। দারুণ জায়গা, অসাধারণ। ছাবলামো ছেড়ে বলি, এইখানে আমি এসেছিলাম 2008-এ, যিনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন 2008-এ, তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, নির্মাল্য। আমার মনে আছে ফোন সেলিংয়ে তখন দেবের একটা সিনেমা চলছিল আই লাভ ইউ বলে, এরকম নামে কোনো সিনেমা আছে কিনা আমি জানি না, মেবি আমি ঠিকই বলছি। তো আই লাভ ইউ সিনেমাটা চলছিল এই ফোন সেলিংয়ে। তখন থেকে এই ফোন সেলিং কিন্তু অনেক বেশি একটু ঘিঞ্জি হয়ে গেছে, তখন আরও সুন্দর লেগেছিল আমার।
বাট পরিবেশ কিন্তু এখানে লোকজন বসে আছে একই রকম। কি কিনলে তুমি? আমি কিনলাম আমার ওয়াইফের জন্য। কি গার্লফ্রেন্ডের জন্য? কিরা গার্লফ্রেন্ডের জন্য মানে সৌমেনের এক্স গার্লফ্রেন্ড, তার জন্য এটা কিনেছে। কারেন্ট বউ। এটা কি পরে বৌদি ঘরে ঘুরবে? না, এটা অনেক পারপাসে ইউজ হয়। দেখো এই দেখো, এটা পর্দার কাজ হয়। এটা প্রথমে হলো মেয়েদের পরা যায়, তারপর পরে লুঙ্গিও পরা যায়। না না, এরকম এটা ট্র্যাডিশনাল ড্রেস না। তারপর তুমি ড্রাগনের ছবি গোটা, তারপর তুমি গুড, ক্যারি অন, নাইস। ভুটানের রাস্তায় দুপুরবেলা ঠিক 12:30 পৌনে 1 বাজে, বেশ সুন্দর লাগছে এদিকটা। ভুটানে আমার সবসময় একটা এক্সপেকটেশন থাকে যে এরকম একটা দেশে যাওয়ার যেখানে সত্যি খুব ক্লিনলিনেস, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নির্ভর করে। আমরা আমাদের কান্ট্রিকে যতই বলি না কেন, আমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে পারিনি কখনোই। কিছু কিছু শহরের বিভিন্ন জায়গা হতে পারে আমাদের পরিষ্কার রয়েছে, কিন্তু বাট এতটা নয়। আমাদের কলকাতার পার্ক স্ট্রিট এরিয়া যতই সুন্দর হোক না কেন, এত পরিষ্কার কিন্তু নয়। জয়গাঁও থেকে ফোন সেলিং হয়তো ভারতের একদমই কাছাকাছি, বিশাল দূরে তো নয়, সামনেই তো বর্ডার, মানে ওইখানে ইন্ডিয়া দেখা যাচ্ছে। দিস ইজ ইন্ডিয়া। তো এরকম নয় যে বিশাল দূরত্বের কোনো কিছু, বাট এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আমার কাছে সবচেয়ে ভীষণ, মানে মনে হয় যে মানুষ কত কনসিয়াস। আমি তোকে বলেছিলাম ভুটান কত পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, তুই এসে দেখলি। মানে দেখ, একটা নোংরা কোথাও পড়ে নেই, কিছু নেই, পুরো সিস্টেম, পুরো সবাই মানে প্রশাসনের মানে করোর এর মধ্যে চলছে। হ্যাঁ, মানে সবসময় নজরে আছে, রাস্তা পার হচ্ছে না, না পার হচ্ছে সবসময় নজর। গাড়িগুলো উল্টোপাল্টা জায়গা রাখা নেই, পার্কিং এরিয়াতেই রাখা রয়েছে। আমাদের এখানে পার্কিং হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাদের, আমি বলছিলাম যে ওইটা ইন্ডিয়া, ওই যে দেখা যাচ্ছে ওইখানটাই জটলাটা ইন্ডিয়া, ঠিক আছে, আর এটা হচ্ছে ভুটান। সো একটা জাস্ট কত বলবো, 5 ফিট মাঝখানটা, 5-10 ফিট, ওটার পারে একটা অন্যরকম জগৎ। এখানে মানে আমাদের এখানে সবচেয়ে বড় কথা যে আপনি ভুটানে যদি ঢোকেন তার জন্য পারমিশন নিতে হয়, ভুটান থেকে যদি বেরোন তার জন্য কিন্তু পারমিশন নিতে হয়। তো সৌমেন কিমোনো নেবে ওর মেয়ের জন্য, ভুটানি ড্রেস। তো সেটার জন্য পায়ে হেঁটে, মানে এখানেই যেহেতু বর্ডারটা একদম কাছাকাছি, গাড়ি পার্কিংয়ে রয়েছে, আর সেটা করা যাবে না, ওকে পায়ে হেঁটে বেরোনো যাবে না, গাড়িতে। খিরা কিমোনোটা কি? জাপানিজ, রাইট, তাই তো ভাবছি, দিস ইজ জাপানিজ, নট ভুটানিজ। কিমোনো ইজ জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস। কিছুক্ষণের জন্য ফোন সেলিং, এবার আমাদের রেডি হতে হবে ফর জলদাপাড়া। সুনীলদা কেমন লাগলো ফোন সেলিং? দারুণ, কেনাকাটার দিকেও ভালো। মানে এটা ভুটানের একটা মানে তুই তো আগে আসোনি? না, আমি ভুটানে ফার্স্ট টাইম। হ্যাঁ, মানে তুমি তো সবে শুরু করেছো, এটা পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আমরা যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছি কালকে, ওটাই কি এটাই আমাদের 3টে মানে 3:30 থেকে সাফারি আছে, 3টের মধ্যে অ্যাটলিস্ট ঢুকতে হবে, কারণ অফিসিয়াল যে কাগজপত্র সব দেখাতে হবে। তার আগে তাড়াতাড়ি মাদারিহাট পৌঁছে গেছি। এখানে এখন খাওয়া দাওয়া করবো। এখানে মোটামুটি একটা মিল পেয়েছি, যেটা খাওয়ার মানে জিনিসপত্র যেগুলো দিয়েছে, তার সাথে ডাল, আলু ভাজা, সয়াবিন। কিন্তু সবচেয়ে বড় কথা, একদম মাদারিহাটের যে গেটটা রয়েছে জলদাপাড়ার সাফারি গেট, তার উল্টো দিকে খাওয়ার ব্যবস্থাটা। তাড়াতাড়ি খেয়ে এখান থেকে পালাতে হবে। তার মধ্যে সব ঠিক আছে মোটামুটি। দেখো, আমরা যেহেতু আজকে দেরি করে বেরিয়েছি, যেটা আমাদের সব কিছু তাড়াতাড়ি করতে হচ্ছে এবার আজকে, নাহলে সব হবে না। ওই উল্টো দিকে গেটটা, হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি চলে যাবে না এখানে, না এখানে দাঁড়িয়ে একটু 2 সিগারেট তুমি খেতে পারবে। সুনীল বাবু সব ঠিকঠাক? बढ़िया है। तो तुम
হ্যাঁ আমি জানি তো, খিদে তো পাবেই। সোমেন কি খাচ্ছ? বাইরে আছে কাতলা? চারাপোনা খাচ্ছ তুমি আর বিক্রমী? চারাপোনা মাদারি হাটে এসে চারাপোনা, তোর মধ্যে মানে চিকেনই খাচ্ছ না? মাছ খাও না? আচ্ছা চিকেনটাই খাচ্ছ। আর তোমার বন্ধু মিস্টার রাম? কাতলা? আর ওদিক দিয়ে কার্তিদা কাতলা মাছ খায় না? কাতলাই? ও তুমিও কাতলা? সব কাতলের দলে চলে গেছো? গুড। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তুমি শুধু চিকেন? আমি চিকেনই নিয়েছি, বাট সোমেন নিয়েছে পোনা মাছ, চারাপোনা। কিন্তু পোনাতে আলু দেয়নি কেন? না এখানে তুমি কলকাতার মতন ভাবে এরকম এক্সপেক্ট করো না। চিকেনও দেয়নি পোনাতে। এখানে আলু দেয় না মনে হয়, এখানে আলুর চল নেই। মাছটা যা খাই আছে, মাছ খেলে পেট ভরে যাবে। হ্যাঁ বড় সাইজ। জমাটিয়া লাঞ্চ সেরে এবার আমরা জলদাপাড়ায় ঢুকবো। জলদাপাড়া গেটের একেবারেই উল্টো দিকে ছিল আমাদের এই খাবার হোটেল। সো আপনারা চাইলে এখানে খেতেই পারেন যদি হাতে সময় না থাকে। তো চলুন এবার ভেতরের টিকিট কেটে আমরা জঙ্গলে প্রবেশ করব। আমরা এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে। এখানে এখন আমাদের টিকিট তো আগে থেকে হয়ে গিয়েছে, বাট আমাদের এখানে মানে এন্ট্রি ফর্ম ফিল আপ করতে হবে, জিপসির আলাদা টাকা দিতে হবে, প্লাস গাইড চার্জেস দিতে হবে। কত কোনটা কী লাগছে অবশ্যই জানাবো। সৌমেন আর নির্মাল্য সবাই ওরা যাচ্ছে, টিকিটটা করুক। সেখানে আমি এখানে আমার এক বন্ধু রয়েছে, ওর সাথে একটু কথা বলে আসি ফরেস্ট ডিপার্টমেন্টে। আমি এখানে যাচ্ছি, তোমরা এসো। জলদাপাড়া ন্যাশনাল পার্কে এবার আমরা ঢুকবো ভেতরে, কিন্তু তার আগে যেটা একটুখানি মন খারাপ সেটা হচ্ছে এমন একটা পরিবেশ হয়ে রয়েছে, মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজতে চলেছে, জঙ্গলে প্রায় অন্ধকার নেমে গেছে, 3:30 বাজেনি, গাড়ি ছাড়বে। আজকে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে, আমাদের 6 জনে বসতে হয়েছে। এখানে আমার পাশে এই 2 জন আমাদের টিমের, আর বাকি 3 জন ওদিকে চলে গেছে। বাকি না, এখানে আমরা 4 জন, সরি 4-4-8 ভাগ করে নিয়েছি। তার সাথে আপনার সাথে আমার আলাপ হওয়ার ছিল, এই জন্য দেখা হয়েছে। প্রথমত উনি আমার ভিডিও দেখেন, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগছে আপনার সাথে দেখা হয়, মানে আনএক্সপেক্টেড। কিন্তু আপনি আমাকে নিয়ে এত এক্সাইটেড নাকি গন্ডা নিয়ে, আগে সেটা বলুন। এখন তো আপনাকে নিয়ে এক্সাইটেড। ওরে বাপ রে বাপ। ওকে ওকে, খুব বড় ফ্যান আপনার। আচ্ছা আপনারা 2 জন কোথায় থাকেন? আমরা উত্তরপাড়ায় থাকেন, বাহ। চলো আমরা এগোচ্ছি, তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ এসো এসো এসো, আমরা আগে চলে যাচ্ছি। আমরা কলকাতাকে যখন বুকিং করেছিলাম, কলকাতার বুকিংয়ে আমাদের নেওয়া হয়েছিল 260 টাকা করে এখানে এন্ট্রি ফি। তারপরে এখানে আপনি যখন এই জিপসি বুক করছেন, এই জিপসিটা হচ্ছে 6 জনের, তার জন্য 1400 টাকা নিচ্ছে, এবং তার সঙ্গে অ্যাড হচ্ছে গাইড চার্জ, সেটা কত 350 টাকা। এবং আরেকটা অ্যাডিশন রয়েছে এখানে, এইটা বড়ো ডান্স। এই বড়ো ডান্সের জন্য কত টাকা? 300। আর এটা কি সিজনাল দাদা? হ্যাঁ এই সময়ের জন্য? সিজনাল না, এটা হচ্ছে আপনার বিকালের টিমে থাকে। এটা মানে প্রত্যেকটা বিকেলের টিমে থাকে? এটা কি বহুদিন ধরেই থাকে? হ্যাঁ। আচ্ছা এটার জন্য কত নেওয়া হচ্ছে আলাদা করে? পার হেড 50 টাকা করে। পার হেড 50 টাকা করে। কিন্তু এই সব তো বুঝলাম, কিন্তু যে জন্য আসা সেটা তো সবচেয়ে বড় কথা। এই হ্যাঁ আসল কথাটাই তো সেটা। এই যে ওয়েদার হলো, ঠিক আছে, আমি এই মাত্র কথা হচ্ছিল আপনার AWL স্যারের সাথে, কেসটা হচ্ছে এই সময় কিছু দেখতে পাবো? ওয়েদার তো খুব খারাপ যাচ্ছে, বলে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভালো হচ্ছে আপনার বিকালের টিপটাই। হ্যাঁ এরকম ওয়েদার থাকলে আরো বেশি দেখা যায়। তাই এবার কিছুটা আপনাদের কপালের উপর ডিপেন্ড করে আবার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রি। এখান থেকে আইডি কার্ড দেখাতে হলো, বাদ থেকে জিপসিগুলো দেখুন আসছে। আর এইটা হয়ে যাওয়ার পর আমরা এখানে জঙ্গলের এই ভেতরে ঢুকবো, যদিও ওয়েদার খুব খারাপ। হয়ে গেছে তো, থ্যাংক ইউ। এই বছরে আমার পরপর 2 নম্বর সাফারি, এটা মানে 3 নম্বর সাফারি। এর আগে আমি গরুমারা করেছি। জলদাপাড়া আমার মানে অত্যন্ত ফেভারিট একটা জায়গা। জলদাপাড়াতে এলে সাইটিং জেনারেলি এর আগেও আমি পেয়েছি, এবং এই জলদাপাড়াতে আমি এর আগেও গন্ডারের তাড়া খেয়েছিলাম, এবারেও গন্ডারের তাড়া খেয়েছি। এখানে জানি না কী হবে, এই জিপসিতে গন্ডার তাড়া করেছিল। জঙ্গলে ঢুকে পড়েছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই দর্শন পাইনি। ময়ূর ছাড়া কিছু দেখতে পাইনি। তবে এই জঙ্গলের মধ্যে হাতি দেখার চান্সেস থাকে। আমরা একটুখানি যখন গ্রাসল্যান্ডে যাব তখন কিন্তু কিছু দেখার চান্সেস থাকতে পারে।
তো জঙ্গলে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। গাইড দাদার কথায় আশ্বস্ত হলাম, আর কিছুটা নিজের ভাগ্যের উপর ভরসা, কারণ জঙ্গল আমাকে খুব একটা নিরাশ কখনো করেনি, আর আশা করি করবেও না। তো জঙ্গলে ঢোকার পর যিনি আমাদের প্রথম দর্শন দিলেন তিনি হলেন ইন্ডিয়ান রোলার, মানে যাকে আমরা বলি নীলকণ্ঠ পাখি। এরপরে আমরা সে জায়গায় এসে পৌঁছলাম গতদিন, যেখান থেকে আমরা হাতির পিঠে উঠেছিলাম, মানে জলদাপাড়ার সেই শালকুমার গেট। হালকা ঠান্ডা মাখানো বেশ গা ছমছমে পরিবেশ। জলদাপাড়ার আকাশ বাতাসে তখন নানা রকমের পাখি ও জন্তু জানোয়ারের আওয়াজ। মোটামুটি জঙ্গলের ভাগ্য কিন্তু এখনো পর্যন্ত খুব একটা খারাপ নয়। আমি মোটামুটি জঙ্গলে এলে আমার সাথে কিছু না কিছু একটা ঘটে, এবং আমি জঙ্গলে আসলে কিছু না কিছু দেখতে পাই। হ্যাঁ আছে, দাঁড়াও জঙ্গল যেন তখন আমার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। শুরুতেই দেখলাম ইন্ডিয়ান গৌর, মানে যাকে আমরা বলি বাইসন। অত্যন্ত ভয়ঙ্কর এই প্রাণী, গাছের ডাল ভেঙে ভেঙে পাতা খাচ্ছে। অদ্ভুত এই দৃশ্য, এই গৌরকে দেখার জন্য অনেক অপেক্ষা করেছি। তারপর দেখলাম মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, একদিকে যেমন বুনো শুয়োর, অন্যদিকে একটি ইন্ডিয়ান গৌরের বাচ্চা। কি মিষ্টি সেই বাচ্চা খেলা করছে মায়ের সঙ্গে। গৌর এবং তার এই বাছুরকে একসঙ্গে দেখতে পেয়ে ক্যামেরা বন্দি করলাম। এরপর দেখলাম জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা একটি একলা হাতি। এই একলা ভাবতে ভাবতেই হঠাৎ করে দেখি জঙ্গলের মাঝ থেকে মাথা উঁচিয়ে এগিয়ে আসছে একটি মস্ত বড় দাঁতাল। দাঁতাল অর্থাৎ টাস্কার। গাইড বলল সে এখন মস্তিতে রয়েছে। মস্তি মানে ব্রিডিং মোড। এই ধরনের টাস্কারদের ব্রিডিং মোড যখন আসে তখন এই গালের পাশে দেখুন এক ধরনের সিক্রিয়েশন হতে শুরু করে, একটা জল জল ভাব। এই টাস্কারকে দেখার পর মনে হচ্ছিল সত্যি ইন্ডিয়ান এলিফ্যান্ট কি মস্ত বড় হয়। ভিডিওতে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন না, কিন্তু এই জঙ্গলে এই বিশাল হাতি দেখার পর সত্যি মনটা ভরে উঠেছিল। শুধু কি হাতি, নানা প্রজাতির হরিণ থেকে শুরু করে কত ধরনের প্রাণী সেদিন আমাদের দেখা দিয়েছিল। তার সঙ্গে এই কুনকিকে দেখে একটু খারাপ লাগছিল বইকি, কারণ এই পায়ে এভাবে বাধা দেখতে ভালো লাগে না। কিন্তু জানি না, বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম, বিভিন্ন কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এরা জঙ্গলের জন্য কাজ করে, জঙ্গল এদের সবকিছু, জঙ্গলের অফিসাররা, কর্মীরাই এদের হত্যাকর্তা, বিধাতা। এভাবেই নিয়ম চলে আসছে, হয়তো একদিন এই নিয়মেরও পরিবর্তন হবে। দেখতে দেখতে আমরা একটি ওয়াচ টাওয়ারে এসে পৌঁছলাম। সেখানে প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করলো। জানি এখানে দেখার কিছু খুব একটা ছিল না, কিছুক্ষণ অপেক্ষা করলাম, এরপর বেরিয়ে আসতে হবে। আপনি যখন জঙ্গলে কোনো অ্যানিমাল দেখতে পান না, তখন আপনার মনে হয় যদি একটা দেখে নিতাম। আমার আশেপাশে এখন প্রচুর অ্যানিমাল রয়েছে, আমি দেখতে পাচ্ছি, যদিও ক্যামেরা আপনাদের দেখালামও। তখন মনে হয় দেখে তো নিয়েছি আর হয়ে গেছে। আমার পেছনে কতগুলো সাম্বারের পুরো একটা মানে গ্রুপ, কিন্তু আমি অন্ধকারে বুঝতেও পারছি না খুব একটা ভালো, ছবিও ভালো করে তুলতে পারছি না। সামনে হাতিটা দেখেছিলাম, আবার হয়তো ইন্ডিয়ার গৌরও দেখতে পারি, কিন্তু ব্যাপারটা কী বলুন তো, প্রথমত লাইট কমে এসছে, আর দ্বিতীয়ত একটা জিনিস একবার দেখার পর বেশিক্ষণ ভালো লাগবে না। বাট জলদাপাড়া এবারও নিরাশ করলো না। জাস্ট ফিচারটা দেখুন, আমার পাশটা দেখুন কি অসাধারণ লাগছে, হালকা হালকা ঠান্ডা। জলদাপাড়াকে দেখে মনে হচ্ছিল সে যেন আমাকে রাতের গল্প শোনাবে। চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের মাঝে এভাবে কেটে চলে যাওয়া একটা মাটির রাস্তা। অদ্ভুত একটা দৃশ্য, বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে জাস্ট আমরা হাতির ফিরে ফিরেছিলাম এর আগের দিনই। এখানেই গন্ডার আমাদের অ্যাটাক করেছিল। এই তো সেই বিশাল ফাঁকা জায়গাটা, ফাঁকা জমিটা। এই সবই এটা অদ্ভুত লাগছিল। সময়ের পরিবর্তনে, দিনের পরিবর্তনে, কালের পরিবর্তনে সব যেমন বদলে যায়, তেমন এই মাঠ ঘাট, এই জঙ্গল, প্রকৃতি এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছিল। এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সেই হলং বাংলোর সামনে, যে হলং বাংলো
কদিন আগেই পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ও হাতির দল আসছে। হ্যাঁ ও সলপিটে কিভাবে আসে অ্যানিমাল সেটা দেখানোর জন্য আছে। কত হাতি এই যে আজকে হাতির ঝুঁটা দেখবেন, এই ঝুঁটা কিন্তু আজকে কোনো না কোনো সময় আসবে। এই যে জায়গাটা দেখাই, এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। এখানটা ছিল অ্যাকচুয়ালি হলং বাংলো, এই জায়গাটাতে ছিল, এবং হলং বাংলোটা পুড়ে যাওয়ার পর এখানে এখন এরকম অন্ধকার হয়ে গেছে, চারিদিকটা আমি দেখাতে পারছি না, বাট স্টিল এই যে জায়গা দেখুন, এই জায়গাটা কিচেন ছিল, এই জন্য এই জায়গাটা কিন্তু রয়ে গেছে, এইটা সম্পূর্ণ পুড়ে গেছে। এবার আমরা চললাম বোরোদের গ্রামে বোরো ডান্স দেখতে। বেশিক্ষণ আমরা অপেক্ষা করিনি, কিছুক্ষণের মধ্যে ডান্স শেষও হয়ে যায়। এবার আমাদের ফিরতে হবে, জঙ্গলকে ছাড়তে হবে। কিন্তু জঙ্গল থেকে যখন বেরোচ্ছি রাত নামছে, বলা ভালো জঙ্গলের পথে এখন এক একটা গাড়ি ফিরে আসছে। আমরাও ফিরে যাব আজ চিলাপাতা ডেনে। আজকের দিনটা এভাবেই শেষ করলাম, এই এপিসোডটা এভাবেই শেষ করলাম। জঙ্গল, জন্তু জানোয়ার, এক অদ্ভুত পরিবেশ, অদ্ভুত ভালো লাগা, অদ্ভুত বন্ধুত্ব, সবকিছুকেই এখানেই আপনাদের সঙ্গেই শেয়ার করলাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন প্লিজ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না জার্নি উইথ বোসকে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, এখানেই শেষ করছি, বাই বাই।